সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি। সকাল থেকে আলিয়া মাদ্রাসা মাঠে দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। দীর্ঘদিন পর সেখানে তারেক রহমানের এই সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত কর্মী সমর্থকেরা। সিলেট থেকে প্রচার শুরু করে একটানা 7টি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এর আগে বুধবার রাতে সিলেট পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করেন তিনি। তাকে বরণ করেন সিলেটের লাখো কর্মী সমর্থক। দল ও পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সে বিষয়ে আরও তথ্য নিয়ে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমরা জানি যে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছবেন, তবে আনুমানিক কতটা সময় লাগতে পারে, কারণ কিছুক্ষণ আগে তিনি আরেকটি অনুষ্ঠানে আসলে যোগ দিয়েছেন, আমরা সেটি সরাসরি যুক্ত ছিলাম। সেখানে তিনি দেশের নানা সেক্টরের উন্নয়ন নিয়ে কথা বলেছেন। আপনি যেহেতু আছেন সিলেটে এবং নির্বাচনী প্রচারণা শুরু, সেখানকার স্থানীয় নেতাকর্মীরা আসলে কি বলছেন? তারেক রহমানের কাছ থেকে তারা আসলে কোন বিষয় প্রত্যাশা করছেন যে তারেক রহমান সামনের দিনগুলোতে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে দেশকে তিনি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান, তার পরিকল্পনাটা কি, সেটি নিয়ে সাধারণ সেখানকার যারা নেতাকর্মীরা আছেন বা তারা কি জানাচ্ছেন? সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। আপনাকে তার আগে একটু বলে রাখতে চাই, যখন গত ডিসেম্বরের 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরে তাকে যেই অভ্যর্থনা জানানো হয়েছিল, সেই অভ্যর্থনা মঞ্চে তিনি একটি কথা বলেছিলেন, যেটি যে সে একটি প্ল্যান, তার একটি পরিকল্পনা নিয়ে তিনি দেশে ফিরেছেন। এবং সেই পরিকল্পনা কি, সেই পরিকল্পনার বিষয়ে কিন্তু ইতিমধ্যে আপনি জানেন দেশের বিভিন্ন জায়গায় বা তার যে 31 দফার যেই রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এর আগে ঘোষণা করা হয়েছে 31 দফা, সেখানেও বিস্তর আলোচনা হয়েছে। সে বিষয়গুলো ঘুরে ফিরে আসলে তার আলোচনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে যেই সেমিনারটি, যদিও সেমিনারটি এখনও চলছে, সেমিনার শেষ হয়নি, সেখানে মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে সেই সেমিনারে তারেক রহমান কিন্তু বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন এবং যেই পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় বা আর কোনো নতুন কিছু যুক্ত করা যায় কিনা, সেসব বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা তিনি করছেন এবং এটি ধারাবাহিকভাবে এটি চলতেই থাকবে, এমন কথা কিন্তু আমরা জানি এবং দেখছি। তানিয়া, যে প্রশ্নটি আপনি জিজ্ঞেস করলেন, আজকে এখানে যারা এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় যেই নেতাকর্মী, তাদের যেই প্রত্যাশার জায়গাটি হচ্ছে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান এবং বিগত দিনে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন দেশের যেই মানুষের জন্য বিএনপির সরকারের নেওয়া যে উদ্যোগ, সেই উদ্যোগগুলোর কথা তারা বারবার বলেছিলেন। তবে বিগত যেই 3টি সরকারের সময় তাদের ভোটাধিকার প্রয়োগ করার মতো অবস্থা দেশে ছিল না, সে বিষয়গুলো বারবার ঘুরে ফিরে আসছে। এবার এই সাধারণ মানুষ সহ এই স্থানীয় নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যাশা তারা তাদের ভোটটি দিতে চান এবং তাদের যে পছন্দের প্রার্থী, সেই প্রার্থীকে তারা বিজয়ী করে দেশের যেই কল্যাণ সেটি নিশ্চিত করার কথা এখান থেকে তারা বলছেন। এবং আরেকটি বিষয়, তারেক রহমান যেহেতু 25 ডিসেম্বর দেশে ফেরার পরে আপনি জানেন এখন পর্যন্ত কোনো জনসভায় অংশ নেয়নি, নির্বাচনী আচরণবিধির কিছু বাধ্যবাধকতা ছিল, তবে আজকে থেকে সেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে এবং এই প্রচারণার মধ্য দিয়ে তিনি তার আগামীর বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনা সেগুলো নিশ্চয়ই বলবেন। তবে সাধারণ মানুষ এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছে যে এই একটি ইতিহাসের সাক্ষী তারা হতে চাচ্ছেন, কারণ দেশে ফেরার পর দীর্ঘ 22 বছর পর তারেক রহমান এই সিলেটের মাটিতে এসেছেন এবং এখানে এসে তিনি এই এলাকার তার শ্বশুরালয় কিন্তু এই এলাকাতে, আপনি জানেন। তো আমরা এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ অনেকেই আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারেক রহমান। শফিকুল, আমরা ফিরবো জনসভায় যখন তারেক রহমান এসে পৌঁছাবেন এবং আপনার মাধ্যমে আমরা সেখানকার নেতাকর্মীদের প্রত্যাশার কথা শুনছিলাম, ফিরবো পরবর্তীতে। দর্শক, সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে। এই মুহূর্তে দর্শক আমরা যেতে চাই সিলেটের গ্র্যান্ড হোটেল এবং রিসোর্টে। তারেক রহমান বক্তব্য রাখছেন, মতবিনিময় করছেন সেখানকার মেধাবী শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সেক্টরের। এই মুহূর্তে সেখানে প্রশ্নোত্তর পর্ব চলছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। একটু বসুন, আমরা শেষ প্রশ্নটি নিয়ে তারপরে কথা বলবো। স্যার, আমাদের একটা রিকোয়েস্ট ছিল স্যার। আমাদের রিকোয়েস্ট হলো মেমোরি হিসেবে যদি একটা সেলফি নেওয়া যেত আমাদের সাথে স্যার, খুব ভালো হতো স্যার, আপনি যদি এটা
ঠিক আছে, এটা প্রশ্ন না, আমার মনে হয় আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরেছি। স্যার একটা কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, যদি একটু সময় দিতেন, যেটা ছিল আইটি সেক্টরের। বলেন বলেন। আমি মেট্রোপলিটন ভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমার কোয়েশ্চনটা ছিল যে বাংলাদেশে দেখা যায় আফটার গ্র্যাজুয়েশন ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেব্রুয়ারি চলে যায়, কারণ দেখা যায় সিএসসি রিলেটেড মানে ট্রিপলি আমি বুঝিনি, আরেকবার বলেন। বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম আইটি রিলেটেড স্টুডেন্ট আফটার গ্র্যাজুয়েশন তারা অ্যাব্রুডে চলে যায়, বিকজ বাংলাদেশে কোনো জব অপরচুনিটি নাই, বিশেষ করে সিএসসি, ট্রিপলি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল। বিকজ বাংলাদেশে দেখা যায় জেনারেল বুয়েট থেকে যেগুলো স্টুডেন্ট চলে আসে তারা বিসিএস দিয়ে সাধারণ ক্যাডারে চলে যায় বা পররাষ্ট্র ক্যাডারে চলে যায়। দেখা যায় কোনো আইটি রিলেটেড জব বাংলাদেশ নাই, একবারে নাই বললে চলে। মানে আমার দেখা এক বড় ভাই বুয়েট থেকে চলে এসে বর্তমানে প্রাইমারিতে জব করতেছে, কারণ আইটি রিলেটেড কোনো জব সেক্টরে নেই। যাদের আর্থিক অবস্থা খুবই ভালো তারা চলে যায় বিদেশে, যারা আর্থিক অবস্থা খুবই খারাপ তারা বাংলাদেশে খুবই নর্মাল জবগুলো করে। দেখা যায় মানে বিসিএস ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার বিভিন্ন ক্যাডারে চলে যায়। দেখা যায় মানে বর্তমান বিশ্ব মানে ম্যাক্সিমাম মানে কান্ট্রিগুলো আইটি সেক্টরের উপরে খুবই জোরটা দিতেছে। তার বাজেটের মানে এডুকেশন বাজেটের 1% থাকে আইটি, যেমন ডেনমার্ক বা ফিনল্যান্ড এরকম কান্ট্রিগুলো আইটি রিলেটেড সেক্টরে খুবই স্ট্রং। বাট আমাদের দেখা যায় ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম দেখা যায় স্টুডেন্ট বর্তমানে সিএসসিতে ভর্তি হইতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ট্রিপলিতে, বাট জব নাই বললেই চলে, মানে বা প্রতিটা ভার্সিটিতে কোনো ফ্যাসিলিটি নাই। আমি মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, ধন্যবাদ। দেখুন, আপনার মতন অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন রকম আইটিতে বিভিন্ন রকম কাজ করে। সো আপনাকে ধরে নিই, আপনি হয়তো ডিজাইনিং এর কাজ করেন, অথবা ডাটা প্রসেসিং এর কাজ করেন, অথবা আপনি অনলাইনে ট্রেডিং এর কাজ করেন। আপনি এখন আপনাদেরকে আমরা যতটুকু জানি, এই মানুষগুলো বা যারা আইটিতে পড়ালেখা করছে, আইটি কোম্পানি যেগুলো হচ্ছে, যেমন ধরেন সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের বোধহয় কতগুলো ক্যাটাগরি আছে, শুধু সেমিকন্ডাক্টর বললে না, অনেক রকম কয়েক রকম ক্যাটাগরি আছে। তো এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো, এই ইন্ডাস্ট্রিগুলো আসার জন্য যেই পরিবেশটা দরকার, তাদের যে এনভায়রনমেন্টটা দরকার, প্রথমত আমাদেরকে সেই কাজগুলো আমরা তৈরির চেষ্টা করছি, পরিকল্পনা করছি। আমি যদি খুব বেসিকভাবে ধরে নিই যে আপনার মতন যেই ইয়াংস্টার বা যারা ইয়াং আছেন, যারা আইটিতে কম বেশি এই কাজগুলো করছেন, আপনারা কিছু কিছু সমস্যা ফেস করছেন। যেমন ধরেন আপনি ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না, এটা একটা সমস্যা বোধহয় হয় কম বেশি। ধরেন আপনি যখন ধরেন ডাটা এন্ট্রির কাজ করছেন, ডাটা প্রসেসিং কাজ করছেন, প্রপারলি আপনি হয়তো আনইন্টারাপ্টেড ইন্টারনেট ফ্যাসিলিটি পাচ্ছেন না, স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার জন্য আমরা যেটা চেষ্টা করছি যে, যেমন ধরেন আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় দেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় গেলে আমরা এখন দেখছি সেখানে হয় কমিউনিটি সেন্টার চলছে, অথবা সেখানে বন্ধ হয়ে পড়ে আছে। সেটা আমরা এই জায়গাগুলোকে আবার অ্যাক্টিভ করতে চাইছি এখন। কিভাবে সেটা? আপনার মতন ছেলেরা বা মেয়েরা যারা আইটি রিলেটেড কাজ করছে, এরা হয়তো কেউ কন্টেন্ট মেক করছে, কেউ ডাটা প্রসেসিং কাজ করছে, যেগুলো বললাম আমরা আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদেরকে আমরা ইনভাইট করব যে আপনারা কে কি কাজ করছেন, কার কি ক্রাইটেরিয়া, দেখে যতজনকে সম্ভব হবে আমরা আপনাদেরকে ওখানে ফ্রি ওয়াইফাই সুবিধা সহ আমরা ওখানে আপনাদেরকে ওয়ার্কিং স্পেস দিব। ওই আইটি সেক্টরগুলোতে ওয়ার্কিং স্পেস দিব আমরা। ওয়ার্কিং স্পেস দিলে কি হবে, আপনি ওখানে কাজ করতে পারছেন, আপনি একটা ছোট জায়গা পেলেন, হয়তো আপনার বাসায় জায়গা নেই, অথবা আপনি মেসে থাকেন, অথবা আপনি হোস্টেলে থাকেন, কিন্তু প্রপার আপনি এনভায়রনমেন্ট পাচ্ছেন না। ফলে আপনি ওই জায়গায় যখন একটা ওয়ার্কিং প্রপার স্পেস পাবেন, আপনার কাজের গতিটা বাড়বে। আপনি যখন আরও 2-3 জনকে পাবেন একসাথে আপনার রিলেটেড কাজ করছে, তখন দেখা যাবে আপনার 4-5 জন মিলে একটা ছোট কোম্পানি ফর্ম করে ফেলেন আইটি রিলেটেড। এটা গেল একটা বিষয়, একটা দিক। একটা বহুল সমস্যা দেখা যাচ্ছে আমাদের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যারা এই সংক্রান্ত কাজ করছে, তারা পেমেন্টগুলো প্রপারলি পায় না, বিকজ ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলো আছে পেমেন্টের, এই পেমেন্টের গেটওয়েগুলো প্রপারলি এখানে কাজ করছে না। কাজ না করার ফলে যেটা হচ্ছে, আপনি ধরেন একটা কাজ করে $100 আর্ন করলেন, কিন্তু ওটা বিভিন্নভাবে আপনাকে আনতে হচ্ছে, আপনি প্রপারলি আনতে পারছেন না। পেপালের অ্যাক্সেসটা এখানে নেই বাংলাদেশে। তো এখন
আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি, তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো, আমাদের অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তো তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে, আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে, এক্সকিউজ মি, আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। এই কাজটা আমরা করতে চাইছি। এর বাইরে আমরা বিভিন্ন জায়গা, ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরি যেগুলো, অথবা আপনার বিভিন্ন লাইব্রেরি যেগুলো আছে, অথবা বিভিন্ন কলেজ বা হাই স্কুল যেগুলো আছে যেখানে ইয়াং স্টুডেন্টদের বা আপনার মতন স্টুডেন্টদের চলাফেরা উঠা বসা আছে, সেই জায়গাগুলোতে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই দেওয়ার সুবিধা চিন্তা ভাবনা করছি। এর মধ্যে আমরা এক্সপেরিমেন্টাল কয়েকটি প্রজেক্টও চালু করেছি যে আপনি ফ্রি ওয়াইফাই ওখানে পাবেন। একদম ফ্রি না ব্যাপারটা, তবে আপনাকে কিছু দিতে হবে না। ব্যাপারটা এরকম হবে যে আপনি যখন লগ ইন করবেন আপনাকে যেগুলো প্রসেস আছে ওগুলো ফলো করতে হবে, করার পরে আপনার কাছে 1 থেকে 1.5 মিনিট একটা অ্যাড দেখতে হবে। আপনার জন্য হয়তো ফ্রি ওটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ফ্রি টাইম থাকবে। আপনি 1.5 ঘন্টা পরে ডিসকানেক্ট হয়ে যাবেন, হয়তো হয়ে গেলে আবার আপনি লগ ইন করবেন, আবার আপনাকে 1-1.5 মিনিটের অ্যাডটা দেখতে হবে, আবার আপনি কানেক্ট হয়ে যাবেন। এইভাবে জিনিসটা হবে, এইভাবে একদম তো ফ্রি বলে কিছু নাই পৃথিবীতে। আর এর বাইরে বিভিন্ন আইটি রিলেটেড যেগুলো কোম্পানি, যেমন আমি প্রথমেই বললাম যে যেমন ধরেন আপনার ওই যে কি শব্দটা বললাম, সরি, সেমিকন্ডাক্টর, রাইট, সেমিকন্ডাক্টর। যে সেমিকন্ডাক্টর কম বেশি এই কাজগুলোতে যারা ইনভলভ আছে এরকম কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে। এই রিলেটেড যেই বিজনেসগুলো আছে, এই রিলেটেড যেই জবগুলো আছে, সেগুলোকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, কি পরিবেশ তৈরি করলে, কি সুযোগ সুবিধা, কি পলিসি তৈরি করলে বাংলাদেশে নিয়ে আসা যায়, সেই ব্যাপারগুলোতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেগুলোর উপরে আমরা মোটামুটি কাজ করছি। আমরা আশা করি যে আমরা সেটাতে আমরা সফল হব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হয় আজকে বোধহয় শেষ করতে হবে, কারণ আমাদের যেহেতু নির্বাচনের দামাডোল শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে নির্বাচনী কাজ শুরু হয়ে গেছে, নির্বাচনী অফিসিয়াল প্রচারণার কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের কোথায় মিটিংটা জানি, আলিয়া মাদ্রাসা, রাইট। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে মেধাবী শিক্ষার্থীরা, বিভিন্ন সেক্টরের মেধাবী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছিলেন, আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম। আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। এবারই প্রথমবারের মতো পোস্টার ছাড়া প্রচারে নামবেন প্রার্থীরা। আগামী 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত এই গণসংযোগ করতে পারবেন তারা। নির্বাচনের প্রচারে কি করতে পারবেন সেই বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে কমিশন। প্রথমবারের মতো এবার নিষিদ্ধ করা হয়েছে পোস্টার। একই সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য, বিদ্বেষমূলক প্রচার বা প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া অন্তত 24 ঘন্টা আগে জনসভার দিন, তারিখ এবং সময়স্থান জানাতে হবে লিখিতভাবে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এবারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে 51টি দল। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1981 জন, এর মধ্যে দলীয় 1732 আর স্বতন্ত্র 249 জন। মৌলভীবাজারে তারেক রহমানের জনসভার প্রস্তুতির সম্বন্ধে আমাদের জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, মৌলভীবাজারে তারেক রহমান কখন এসে পৌঁছবেন এবং একই সাথে তার পথসভা বা জনসভার বিষয়ে সর্বশেষ কি তথ্য দিচ্ছেন নেতাকর্মীরা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে 20 বছরের প্রতীক্ষার অবসান শেষে তারেক রহমান মৌলভীবাজার জেলায় আসছেন এবং আপনাকে যেটা জানিয়ে সেটা হচ্ছে সিলেটে একটা জনসভা আছে। সিলেটে সেই আহমেদ ফারুক মিল্লাত, আমরা নিশ্চয়ই আবারও সংযোগ স্থাপন করতে পারবো আপনার সাথে। ফিরে আসবো মৌলভীবাজারের খবর শোনার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্বোধন হলো বিএনপির নির্বাচনী থিম সং।
রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় এর আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের কারণে দীর্ঘদিন নির্বাচনী আমেজ ছিল না। জানান, ভোটে জিতে বিএনপি এবার নতুন বাংলাদেশ করবে। আরো জানাচ্ছেন মোহাম্মদুল খান অপু। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই বেজে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী থিম সং। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচনী থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাতে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকুশলীরা। আসন্ন নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি যখন বিজয়ী হবে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশি গড়ে তুলব, যেখানে বিএনপি যে ঐতিহ্য রয়েছে সেটিকে ধারণ করে আবারও আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের উপলক্ষে আমরা কিছুদিনের মধ্যেই ঘোষণা করব আমাদের ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর ভিত্তি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ঐতিহাসিক 27 দফা এবং সর্বশেষ 31 দফা। এ সময় বক্তারা বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে কাজ করবে বিএনপি। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই উৎসব, নির্বাচনী উৎসবের যে ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো, সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে, সেটা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে। আবার সেটি ফিরে আসছে এবং সেটি ফিরে আসার ক্ষেত্রে এই থিম সংটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ফ্যাসিবাদের কারণে দেশে দীর্ঘ বছর ছিল না নির্বাচনী আমেজ। ধানের শীষে ভোটের মাধ্যমে দেশ উন্নয়নের নতুন পথ চলার সুযোগ পাবে বলে প্রত্যাশা তার। নতুন এই থিম সঙ্গে তুলে ধরা হয়েছে আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন এই ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত। স্থান পেয়েছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। মোহাম্মদুল খান অপু, ৭১, ঢাকা। ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাখুলি দলীয় এসব প্রতীকের নামের সাথে পরিচিত ভোটাররা। তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা কিছু প্রতীকের সাথে পরিচয় নেই নতুন প্রজন্মের। নতুন ভোটার ও প্রার্থীরা এসব প্রতীককে খুব বেশি মানসম্মত হিসেবে দেখছেন না। বিশ্লেষকরা বলছেন, এগুলো বাদ দেওয়া গেলেই ভালো হতো। শাহনাজ শারমিনের রিপোর্ট। মরুভূমি জাহাজ খ্যাত প্রাণী উট। বাংলাদেশে মরুভূমি না থাকলেও উট ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক হয়ে এসেছে। এমনি করে নদীর কুমির ব্যালটে স্থান পাবে আসন্ন ভোটে। বিলুপ্ত ঢেঁকি, পালকি কিংবা বেবি ট্যাক্সি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় শোভা পাবে ভোটের মাঠে জনতার মুখে। এছাড়াও হুক্কা, পানির ট্যাপ, কলার ছড়ি, ট্রাক্টর এমন ৫৬টি প্রতীক তালিকাভুক্ত করেছে কমিশন। হালনাগাদ তালিকা অনুযায়ী ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ২.৫ কোটি, যাদের জন্ম ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে। এই ভোটারদের কাছে এই প্রতীকগুলো অপরিচিত। তারা কি ভাবছে? উদ্ভট যেসব প্রতীকগুলো আছে, এইগুলো থেকে আমরা বুঝতে পারি না যে আসলে তাদের উদ্দেশ্যটা কি, বা তাদের ভোট দিয়ে আমরা কি করব। আমরা যখন একটা প্রার্থীকে দেখি বা প্রতীক দেখি, এটার সাথে আসলে কোনো কিছু রিলেট করা যায় না। প্রতীক দিয়ে বিবেচনা করা উচিত না, প্রতীক যেমনই হোক। দলীয় প্রার্থীদের মতো স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগে নামবেন আজ থেকে। ইসির তালিকায় থাকা ৫৬ প্রতীক থেকেই তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এমপি একটা কি মার্কা পাইছে, কি বলে মগ মার্কা, তারপরে কি বালতি মার্কা। আমি মনে করি যে ব্যক্তি প্রতীকটাকে আপনার প্রচারটা করবে। কোনো অবস্থাতে একজন জনপ্রতিনিধির সাথে যিনি সংসদ সদস্য নির্বাচন করবেন, যিনি আইন প্রণেতা হবেন, তার সাথে যায় না।
গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান মেনে জনগণের মধ্যে প্রচলিত ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক বাছাই করে থাকে নির্বাচন কমিশন। জেন্ডার, ধর্মীয় বিশ্বাস, জীবনযাপনের নানা উপকরণ বিবেচনায় প্রতীক ইসির তালিকায় স্থান পাওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। একজন প্রার্থী যদি এমন একটা মার্কা তাকে অফার করা হলো যেটা তার নিজের কাছেও পছন্দ হচ্ছে না, বা তার তো ভাবা উচিত জনগণ সেটা পছন্দ করবে কি করবে না, তখন সেটাতে প্রত্যাখ্যান করতে পারে, নির্বাচন কমিশনের সাথে নেগোশিয়েট করতে পারে। গাধাও তো প্রতীক আছে বলেন, আমেরিকান গাধাকে আমরা আমাদের দেশে প্রতীক দিলে কি বলতে বলেন, অথচ গাধার একটা মিনিং আছে। সব বোঝা তোমার সমস্ত সমাজের বোঝা সে বয়ে বেড়াবে, সে বয়ে নিয়ে ক্লিন করে দিবে তোমার। আসলে প্রতীক কোনো ম্যাটার করে না, আপনার নীতি কি, আপনি মানুষের কাছে কতটা কাজ করছেন সেটা একটা বড়। তবে বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় নির্বাচনের জরিপ থেকে দেখা গেছে প্রতীক ছাড়াও প্রার্থীকে বিবেচনা করে ভোট দেন ভোটাররা। সেক্ষেত্রে প্রতীক একটি উপাদান মাত্র। এ নিয়ে তেমন কোনো সমস্যা দেখা যায়নি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে। শানা শারমিন, ৭১, ঢাকা। আগামীর বাংলাদেশে নিরাপদভাবে কর্মস্থলে যাতায়াতের নিশ্চয়তা চাইছেন সাভারের চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট নারীরা। তারা মনে করছেন যে দলই সরকার গঠন করুক, সুন্দর এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে সবাইকে সাথে নিয়ে কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির দাবিও তাদের। বিস্তারিত রায়ান বিন আমিনের প্রতিবেদনে। হাসপাতালে রোগীদের যত্ন নেওয়া, স্বাস্থ্য উন্নত করা, রোগ প্রতিরোধ করা এবং সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি। ২৪ ঘন্টায় তারা নিয়োজিত থাকেন রোগীদের সেবায়। এর মাঝেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছেন এই পেশার নারীরা। বাদ যাচ্ছেন না নার্সিং পড়ুয়া শিক্ষার্থীরাও। তারা চাইছেন বাংলাদেশ ফিরবে গণতান্ত্রিক ধারায়। আমরা দেশের মানুষ হিসেবে আমরা চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, জনগণ তাদের নিজের ভোটটা নিজে দিতে পারুক। আমরা বিগত বছরগুলোতে দেখছি যে রাতের বেলা ভোট হয়ে গেছে, মানুষ ভোট কেন্দ্রে গেছে কিন্তু ভোট ঠিকমতো দিতে পারে না। আমাদের সকলের মনের ইচ্ছা এবং সব চাওয়া পাওয়া যেন এই ভোটের মাধ্যমে প্রকাশ হয় এবং আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বাংলাদেশে বসবাস করতে পারি। চিকিৎসা পেশার সাথে জড়িত নারীরা চাইছেন নিরাপদ ও স্বাভাবিক চলাফেরার নিশ্চয়তা। তারা মনে করছেন আগামী সরকার হবে নারী বান্ধব। নারীর যে নিরাপত্তাটা সেটা আর কি থাকুক, এটাই হচ্ছে চাই, কারণ এটা না হলে তো আর আমরা ওইভাবে চলতে পারবো না। রাত বিরাতে আমরা কাজ আসি, হসপিটাল আসি, আমাদের সুন্দরভাবে জানি আমরা রাত বেড়াতে যেন বের হয়ে আসতে পারি, কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়। আমরা এইটাই চাই নতুন সরকারের কাছে। স্বজন পেতে জানি না হয়, আমার কথা গরিব হোক ধনী হোক, যোগ্যতার সাথে হোক, সেটা সে লেখাপড়া করে করুক বা যেভাবে যার যোগ্যতা সেটা যার হয় সেই হোক। এদিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে উপজেলা নির্বাচন অফিসার বলছেন কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তারা নিয়মিত সব পর্যবেক্ষণ করছেন। প্রতিটি নির্বাচনী কেন্দ্র আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কেন্দ্র ভালো আছে এবং এখানে বৈধ প্রার্থী রয়েছে ৯ জন। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো এবং ইলেকশনের সার্বিক পরিস্থিতি ভালো। ঢাকা ১৯ নির্বাচনী আসনে মোট ভোটার ৭.৫ লাখ। এর মধ্যে এই আসনে নারী ভোটারের সংখ্যা ৩,৬৭,০০০। শরীফ আজাদ প্রীতম, ৭১। নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমকে কুপিয়ে হত্যার জেরে একটি বাড়িতে আগুন দিয়েছে তার সমর্থকেরা। এতে পুড়ে মারা গেছেন একজন বৃদ্ধা। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, এটি নির্বাচনী সহিংসতা কিনা এবং এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? হচ্ছে না তা নিয়ে আসলে তফসিল ঘোষণার পরে যদি কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটে তো সেটা কিন্তু রাজনৈতিক সহিংসতা বা পোস্ট পোল ভায়োলেশন, প্রি পোল ভায়োলেশন হিসেবে কিন্তু গণ্য হয়। তো সেটি কিন্তু এখানে হয়েছে এবং এখানে যেহেতু এই যিনি নিহত হয়েছেন রেজাউল করিম, তার কিন্তু একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি জিয়া পরিষদের সদস্য এবং একই সাথে তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা করছিলেন বলে ধানের শীষের প্রার্থী দাবি করেছেন। তো
তো একই সাথে কিন্তু এই ঘটনা রেজাউল করিম হত্যার পরে কিন্তু আব্দুল ওহাব নামের একজন ব্যক্তি পাশাপাশি বাড়ি, সেই বাড়ি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একদম পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যেহেতু এটি পোল ভায়োলেশন হিসেবে গণ্য করা হচ্ছে, তো এখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন দেখতে পাচ্ছি না। এখানে পুলিশের কোনো লোক এখন নাই, যদিও তারা বলছে যে রাতে তারা কাজ করেছেন এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন এখানকার সহকারী রিটার্নিং অফিসার বা উপজেলা নির্বাহী অফিসার কিংবা সেনাবাহিনীর কর্মকর্তারা বা অন্যান্য সদস্যরা, তাদেরকে কিন্তু আমরা দেখছি না। এবং এই এলাকায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং পোল ভায়োলেশন হিসেবে এটাকে গণ্য করে এটা যাতে সুষ্ঠু তদন্ত করা হয় এবং এটি যাতে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা কেউ নিতে না পারে, যাতে করে এটিকে। ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে। দর্শক সহকর্মী বুলবুল ছিলেন আমাদের সাথে নাটোর থেকে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।